হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইওর হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আর একটি লেকচার, আর একটি টপিক, আর একটি ভিডিও নিয়ে। ক্লাস 9 ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ফার্স্ট চ্যাপ্টারের কি করাবো আজকে তোমাদের একটি 8 মার্কসের অর্থাৎ 8 মার্কসের কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এমন কোন স্কুল নেই যে এই কোশ্চেনটি আসেনি। এই কোশ্চেনটি পরীক্ষায় পড়েনি এমন কোনো কোশ্চেন নেই। তো 8 নাম্বারের জন্য সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে বন্ধুরা। কি সেই প্রশ্নটা? সেই প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কি কি ছিল, দার্শনিকরা কিরকম ভাবে ফরাসি বিপ্লবে অবদান রেখেছিল। তো দেখো, একটা কথা কি, রাজারা রাজাদের বিরুদ্ধে প্রজারা যুদ্ধ করছে, ঠিক আছে, কিন্তু এই নয় যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মানে দার্শনিকরা এই যে হাতা খুন্তি, হ্যাঁ মানে তোমার হাতা খুন্তি মানে কি, মানে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করছে এমন নয়। বিষয়টা হচ্ছে দার্শনিকরা তাদের তাদের লেখার মধ্যে দিয়ে, তারা যে লিখেছে সেই লেখার মধ্যে দিয়ে সমাজকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তাদেরকে যুদ্ধে কি কি জুগিয়েছে না, যুদ্ধের সাহস জুগিয়েছে, যুদ্ধের ইন্ধন জুগিয়েছে। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তোমরা কি করবে, চটপট বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে দাও। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, তাই তো? চলো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। তো আমাদের প্রথমে যে দার্শনিকদের কথা না বললেই নয়, সেই প্রথম দার্শনিকদের কথা হচ্ছে, প্রথম দার্শনিকের নাম মন্তেস্কু। প্রথম দার্শনিক না মন্তেস্কু। দেখো 1689 থেকে 1755 খ্রিস্টাব্দে মন্তেস্কুর সময়কাল। 1689 থেকে 1755 থেকে মন্তেস্কুর সময়কাল। তো মন্তেস্কু কিভাবে তার লেখার মাধ্যমে বা তার কথাবার্তার মাধ্যমে সমাজকে অর্থাৎ জনসাধারণকে অর্থাৎ প্রজাদেরকে উদ্বুদ্ধ করেছিল, আমরা সেটাই জানবো। তো দেখো, বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু পেশায় উকিল ছিলেন। ভালো করে মাথায় রাখো, বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু পেশায় উকিল ছিল। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, যে আজকে থেকে আমার ইতিহাস চেষ্টা করব তোমাদেরকে যতটুকু হেল্প করার ডিজিটাল ভাবে করা, ঠিক আছে? বুঝতেই পারছো, এতদিনের যা ভিডিও যা লেকচার তোমরা দেখেছো যে ব্ল্যাক বোর্ডে আমি লিখে লিখে করিয়েছি, যাই হোক, কিন্তু আজকে থেকে তোমাদের জন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব, যতটুকু পারার, যতটুকু পড়ার চেষ্টা করছি তোমাদেরকে ডিজিটালে করানোর, যাতে তোমরা বুঝতে পারো। আর হ্যাঁ, যে আমাদের মানে আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে, এবং কি করবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হবে তারাই কিন্তু আমার এই পিডিএফটা দেখতে পারবে এবং পিডিএফ থেকে তারা লিখতে পারবে, ঠিক আছে? তো ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো শুরু করি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মন্তেস্কু কি বলছে। তো দেখো, মন্তেস্কু ছিলেন বিখ্যাত একজন ফরাসি দার্শনিক, পেশায় উকিল ছিলেন। তাই তিনি ব্রিটিশ সংবিধানের ক্ষমতা বিভাজন নীতি ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থন করেছিলেন, ঠিক আছে? তো তিনি কি বলছে দেখো, তিনি বলছে 1 নম্বর, 1748 খ্রিস্টাব্দে মন্তেস্কু একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। তার নাম কি না, তার নাম হলো দ্য স্পিরিট অফ লস। তাহলে 1748 খ্রিস্টাব্দে মন্তেস্কু কি করেছিলেন না, একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, তার নাম হলো দ্য স্পিরিট অফ লস। তারপরে দেখো, তিনি এই দ্য স্পিরিট অফ লস গ্রন্থে কি বলেছিলেন না, তিনি এই দ্য স্পিরিট অফ লস গ্রন্থে রাজাদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেছিলেন। রাজাদের অর্থাৎ ফ্রান্সের যে পূর্ব বংশের রাজারা ছিল সেই রাজাদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেছিলেন, এবং কি না, এবং ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য রাষ্ট্রের শাসন, আইন, বিচার বিভাগকে পৃথক করার দাবি তিনি তুলেছিলেন। তাহলে কি বললাম না, তিনি রাজাদের ঐশ্বরিক অধিকার যে তত্ত্ব, পূর্ব বংশের রাজারা যে বংশ পরম্পরায় যে হয়ে আসছে ঐশ্বরিক অধিকার তত্ত্ব কি করেছিলেন, তীব্র সমালোচনা করেছিলেন। আর কি করেছিলেন না, আর ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণের জন্য রাষ্ট্রের শাসন, আইন ও বিচার বিভাগকে পৃথক করার দাবি তুলেছিলেন। তারপরে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর কি বলেছে, তার অপর গ্রন্থটির নাম কি হলো না, তার অপর গ্রন্থের নাম হলো দা পার্সিয়ান লেটার বা দি পার্সিয়ান লেটার, ঠিক আছে? তিনি 4 নম্বর পয়েন্ট, তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ কাঠামোর দোষ ত্রুটিকে বিদ্রুপ করেছিলেন। আর কি করেছিলেন, জনগণের বিপ্লব, জনগণকে বিপ্লবের পথে হাঁটে কি করেছিলেন না, অনুপ্রেরণা দিয়েছিল। তো একটু আগে আমি বলেছি যে দার্শনিকরা কি করে না, দার্শনিকরা কোনোদিন যুদ্ধ করতে মাঠে লাগবে না, ঠিক আছে? দার্শনিকরা কি করবে না, দার্শনিকরা
তাদের লেখার মাধ্যমে সমাজকে উদ্বুদ্ধ করলো। সমাজ বলতে সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিল যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মন্তেস্কু। মন্তেস্কু কি বলেছে, একজন দার্শনিক, তিনি কি বলেছেন সেটা। এরপর দেখো ভলতেয়ার, এরপর চলে এলাম ভলতেয়ার। ঠিক আছে, 1694 থেকে 1778 খ্রিস্টাব্দে ভলতেয়ার সময়কাল। ভলতেয়ার কি বলছে দেখো, ভলতেয়ার বলছে 1 নম্বর, ভলতেয়ার ছিলেন ঐতিহাসিক, নাট্যকার, কবি, প্রাবন্ধিক, দার্শনিক এবং প্রগতিশীল চিন্তার অধিকারী ব্যক্তি ছিলেন। তাহলে ভলতেয়ার একাধারে অনেক রকম মানে ব্যক্তির অধিকারী ছিলেন। ঠিক আছে, মানে অনেক রকম বৈশিষ্ট্য তার মধ্যে ছিল আর কি। তিনি একাধারে ঐতিহাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং না তার প্রগতিশীল চিন্তার অধিকারী একজন মানুষ ছিলেন। দ্বিতীয়, তার লেখার মাধ্যমে যাজক অভিজাতদের দুরাচার ও ব্যভিচার চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষকে তিনি দেখিয়ে দিয়েছেন। যে যাজকরা মানে প্রথম স্টেট আর অভিজাতরা মানে সেকেন্ড স্টেট। এই যে প্রথম স্টেট ও সেকেন্ড স্টেট বা প্রথম স্টেট বা দ্বিতীয় স্টেট, যাজক ও অভিজাতদের এদের কি দুরাচার ও ব্যভিচার চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে এরা কিভাবে অন্যায় অত্যাচার করতো, কিভাবে ট্যাক্স পে করতো। ঠিক আছে, সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে ওরা ট্যাক্স নিয়ে নিত, নিজেরা দিত না, এই হচ্ছে বিষয়। 3 নম্বর, প্রত্যক্ষ রাজনীতি ও সাম্যবাদের আস্থাহীন ভলতেয়ার, প্রত্যক্ষ রাজনীতি ও সাম্যবাদের আস্থাহীন ভলতেয়ার শাসনতান্ত্রিক সংস্কার ব্যক্তি, স্বাধীনতা, প্রজা কল্যাণ ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থন করে 2টি গ্রন্থ লিখেছিলেন। একটি গ্রন্থের নাম হলো কাঁদিব 1759 খ্রিস্টাব্দে ও আরেকটি গ্রন্থের নাম হলো ফিলোজফিক্যাল ডিকশনারি 1764 খ্রিস্টাব্দে। এই 2টি গ্রন্থ তিনি লিখেছিলেন। 4 নম্বর পয়েন্ট, জনগণকে বিদ্রোহী করে তুলতে অন্যান্য দার্শনিকদের তুলনায় তিনি বেশি সফল হয়েছিলেন তার লেখার মধ্যে দিয়ে। তো এই আমরা ভলতেয়ার সম্পর্কে পড়লাম। ঠিক আছে, এরপর সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঐতিহাসিক দার্শনিক বলতে পারি, ঝড়ের পাখি নামে তিনি পরিচিত ছিলেন। তোমরা আশা করি বুঝতেই পারছো কার কথা বলছি, আমি রুশোর কথা বলছি। রুশো 1712 থেকে 1778 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, তাহলে রুশো। তো দেখো, এক, ঝড়ের পাখি ও ফরাসি বিপ্লবের জনক। এমসিকিউ অনেকবারই আসে। ঠিক আছে, অনেক এমন কোন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এমন কোন স্কুল নেই যে এই এমসিকিউটা পড়েনি। ঠিক আছে, কি এমসিকিউ না, ঝড়ের পাখি ও ফরাসি বিপ্লবের জনক কে? অবশ্যই জা জ্যাকুইস রুসো বা জেন জ্যাকুইস রুসো। আরেকটি এমসিকিউ প্রশ্ন, যে রুসোর প্রকৃত নাম কি? রুসোর প্রকৃত নাম কি বা পুরো নাম কি? রুসোর প্রকৃত নাম হলো জা জ্যাকুইস রুসো বা জেন জ্যাকুইস রুসো। কি বলছে দেখো, তারপরে দ্বিতীয়, সাম্যবাদী সমাজের পথিকৃৎ রুশো বলতেন আধুনিক যুগের কৃত্রিম বিধি ব্যবস্থার মানুষের দুঃখ কষ্টের মূল কারণ। আধুনিক যুগের কৃত্রিম বিধি ব্যবস্থা মানুষের দুঃখ কষ্টের মূল কারণ। দ্বিতীয়। তৃতীয়, 1755 খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। কি গ্রন্থ না, অরিজিন অব ইনইকুয়ালিটি, অরিজিন অব ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত নামক একটি তিনি গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বতই, এখানে বানানটা একটু ভুল আছে। ঠিক আছে, সর্বতই সে শৃঙ্খলে আবদ্ধ। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ চেঞ্জ। চেঞ্জ মানে শৃঙ্খলে আবদ্ধ। দেখো, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার পুরোপুরি অধিকার থাকে যে সে সফলভাবে বাঁচবে, সে সঠিকভাবে বাঁচবে, সে কারোর স্বাধীন মানে কে কারোর ভরসা ছাড়াই সে বাঁচবে। কিন্তু সেই সময়ে কি হয়েছিল, সেই সময়ে রুশো এমন কিছু জিনিস দেখেছিল যার জন্য রুশো এই মন্তব্যটা করতে বাধ্য হয়েছে যে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বতই সে শৃঙ্খলে আবদ্ধ থাকে। তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন অ্যাসেন্ট। তারপর 4 নম্বর, সামাজিক বৈষম্য ও শ্রেণী শোষণের বিরুদ্ধে সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে তিনি। তাহলে সামাজিক বৈষম্য, যে ফার্স্ট স্টেট বা সেকেন্ড স্টেটের মানুষরা তৃতীয় শ্রেণীর মানুষদেরকে কিভাবে ঘৃণা করতো, এটা হচ্ছে সামাজিক বৈষম্য। ও শ্রেণী শোষণ, কিভাবে শোষণ করে তোলাবাজ করা হতো, আমি আগেই পড়েছি যে ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়ে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে সুসুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে তিনি মানুষকে দেখিয়েছিলেন। 5, গণতন্ত্রের পূজারী রুশো। গণতন্ত্রের পূজারী রুশো কি করেছিলেন না, তার আরেকটি গ্রন্থ তিনি লিখেছিলেন সোশ্যাল কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট সোশ্যাল 1762 খ্রিস্টাব্দে। ঐশ্বরিক অধিকারের পরিবর্তে জনগণের সার্বভৌমত্বের তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। তাহলে রুশো আমাদের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট দার্শনিক, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক আমাদের এই ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদানের মধ্যে। ঠিক আছে, তো রুশোটা ভালো করে পড়তে হবে আমাদেরকে। তারপরে দেখো, ডেনিস ডিদেরো।
দার্শনিক ডেনিস দিদেরো, 1751 থেকে 1772 খ্রিস্টাব্দ সময়কাল। এটা 1 নম্বর। ফরাসি সাহিত্যের অন্যতম স্রষ্টা হলেন ডেনিস দিদেরো। ডেনিস দিদেরো কি করেছে না, ডেনিস দিদেরো অনেক ভালো কাজ করেছেন। যেমন ভালো কাজ কি, মানে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কাজ করেছেন ডেনিস দিদেরো। দেখো দ্বিতীয় পয়েন্টটাই বলা আছে, তিনি ফ্রান্সের প্রচলিত রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের নানা ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে গিয়ে 35টি খণ্ডের একটি বিশ্বকোষ রচনা করেছিলেন বা এনসাইক্লোপিডিয়া রচনা করেছিলেন। কত বছর ধরে? 25 বছর ধরে 35টি খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ রচনা করেছিলেন তিনি। এর এবারে তাকে কে সাহায্য করেছিলেন না, পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত ডি এলেম্বার্ট তাকে সাহায্য করেছিলেন। পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসে যে বিশ্বকোষ কটি খণ্ডে রচনা করা হয়েছিল, তাহলে কি বলবে? বিশ্বকোষ 35টি খণ্ডে রচনা করা হয়েছিল। ঠিক আছে, বিশ্বকোষ রচনাতে কে কাকে সাহায্য করেছিল না, বিশ্বকোষ রচনাতে পণ্ডিত ডি এলেম্বার্ট তিনি ডেনিস দিদেরোকে সহযোগিতা করেছিলেন। 3, বিশ্বকোষের বিশ্লেষণমূলক লেখা। বিশ্বকোষকে, তাহলে বিশ্বকোষে যা লিখেছেন, এনসাইক্লোপিডিয়াতে তিনি যা লিখেছেন সেগুলিকে বিশ্লেষণ করে কি দেখা হচ্ছে না, ফরাসি জনগণকে অর্থাৎ যাজক, অভিজাত ও সামগ্রিক পুরাতন ব্যবস্থার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটতে তিনি সাহায্য করেছিলেন। তাহলে এটাই হলো ডেনিস দিদেরো সম্পর্কে আলোচনা। তাহলে আমরা মূল কি কি পেলাম? আমরা পেলাম মন্তেস্কু, প্রথম দার্শনিক আমাদের মন্তেস্কু পেয়েছি। দ্বিতীয় দার্শনিকে পেয়েছিলাম ভলতেয়ার। তৃতীয় দার্শনিকে আমরা পেয়েছিলাম রুশো এবং চতুর্থতে পেয়েছিলাম আমরা ডেনিস দিদেরো। তাহলে আমরা এই কজন দার্শনিকদের সম্পর্কে আপাতত যদি পড়ো ঠিকঠাক করে, ঠিক আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেলে গিয়ে তোমরা আমার এই পিডিএফ আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আমি মনে করি এই পিডিএফ থেকে পড়লে তোমাদের আর্টের আর্ট তোমাদের ধরা বাঁধা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের যে 8 মার্কসের যে কোশ্চেন থাকবে সেই 8 মার্কসের আর্টের আর্ট তোমাদের ধরা বাঁধা। এমন কোনো স্কুল নেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর যে এই প্রশ্নটি আসবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি না আসে আমি পড়ানো বন্ধ করে দেবো। ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বললাম, 100% গ্যারান্টি। তো ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক ভাবে শেয়ার করো। ঠিক আছে, এখন থেকে তোমাদের ডিজিটালে ক্লাস হবে, তোমরা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং যার যেটা সমস্যা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কোথায় অসুবিধা হচ্ছে, কি বুঝতে পারছো না, বাকি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তখন ভিডিওটি দেখতে থাকো।